বাড়বে, যাদের কথা অত্র এলাকার সবাই মান্য করে। হয়তো তাদের পদ পদবি থাকতেও পারে, নাও পারে, কিন্তু তারা যেন সম্মানিত বা সম্মানীয় ব্যক্তি হয়। পারবেন না করতে? সম্মানিত উপস্থিতি, আমাদের এই সেন্টার কমিটির প্রধান এবং প্রথম কাজ হবে আমাদের কেন্দ্রের এজেন্ট নিয়োগ দেওয়া। অতএব এমন ব্যক্তিদের এজেন্ট দিবেন যাদের পূর্বে অভিজ্ঞতা আছে নির্বাচন এজেন্টের দায়িত্ব পালন করার, বা যারা অত্র এলাকার সবাইকে চেনে জানে, এরকম ব্যক্তিদের দিয়ে করবেন। লেখাপড়াও জানা লাগবে, এক কথায় সর্ব বিষয়ে পারদর্শী। এরকম 8 জন পুরুষ এবং 8 জন মা বোনদের থেকে নাম লিখে আপনারা দিবেন। পারবেন তো? আর আমরা যারা অত্র এই 2 ওয়ার্ডের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী সমর্থক আছি, আমরা সবাই এই সেন্টার কমিটিকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। পারবো না? সম্মানিত উপস্থিতি, আপনাদের মধ্যে অনেকে আছেন এখানে বিগত 17 বছরে নির্যাতিত হয়েছেন, মামলা হামলা শিকার হয়েছেন না? কারা কারা সামনে আছেন? কোটচাঁদপুর, ঝিনাইদহ, খুলনা, ঢাকাতে রাজপথে মিছিল মিটিং এ গিয়েছেন কারা? আপনারা তো সামনে থাকার কথা, পিছনে কেন আছেন? তো আপনাদের এই ত্যাগের মূল্যায়ন ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা করব। সেই সাথে সাথে আপনারা খেয়াল রাখবেন, বিগত 17 বছরে হয়তো বিএনপির পুরাতন অনেকে আছেন যারা ইচ্ছায় অনিচ্ছায় আমাদের সাথে আসতে পারেনি, এখন আসতে চাচ্ছে, তাদেরকেও কিন্তু আমাদের সাথে নিতে হবে। পারবেন তো? এমনকি অন্য দলের ভিন্ন মতের অনেকেই আছেন যারা আমাদের উপর অন্যায়ভাবে অত্যাচার, নির্যাতন বা মামলা হামলা করেনি, তারা বাদেও তো ভালো লোক আছে না অনেক, তাদেরকেও কিন্তু আমাদের সাথে নিতে হবে। পারবেন তো? তাদেরকে বোঝাতে হবে যে আমরা প্রতিহিংসা পরায়ণ না। পারবো না? আমরা নির্যাতিত হয়েছি, নির্যাতিত হওয়ার যন্ত্রণা তো আমরা বুঝি নাকি? এই শীতের রাতে মাঠে ঘুমিয়েছেন কে কে? অনেকে আমরা ঘুমিয়েছি না? খুব কষ্ট তো নাকি? আমরা কারো উপর কোন অন্যায় ভাবে অত্যাচার বা মিথ্যা মামলা আমরা করবো না। পারবেন না তাদের বলতে? সম্মানিত উপস্থিতি, নির্বাচনে আমাদের ভোট চাইতে হলে সবার আগে সাধারণ মানুষের কাছে যেতে হবে নাকি? ভোট বাড়াতে হলে তো সাধারণ মানুষের কাছে গেলে সবার আগে কি জিজ্ঞেস করে? জিজ্ঞেস করে যে তোমাদের কেন ভোট দিব, বা তোমাদের ভোট দিলে আমাদের কি লাভ, নাকি? মা বোনেরা এখানে বলে না? তো সাধারণ মানুষের কাছে ভোট চাইতে হলে আমি এখন যে কথাগুলো বলছি সেই কথাগুলো তাদেরকে বলবেন। পারবেন না? একটু জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা একটু ধৈর্য ধরে কথাটা শুনি, আর মাত্র আমি হয়তো 5 থেকে 10 মিনিট কথা বলবো। মা বোনেরা, আমি অল্প একটু কথা বলবো। ইতিমধ্যে আপনারা জানেন, মা বোনদের জন্য আমার বোন বলেছেন যে আমরা ফ্যামিলি কার্ড দিব মা বোনদের জন্য। আপনারা ওখান থেকে বিনামূল্যে চাল, ডাল, তেল, লবণ এগুলো পাবেন। খুশি হন না এতে? হয়েছেন তো? সেই সাথে সাথে আমরা আমাদের মধ্যে বেকার যারা ভাই বোনেরা আছেন না? কারা কারা বেকার ভাই বোনদের জন্য আমরা 1 বছর বেকার ভাতা প্রদান করব। বেকাররা খুশি না নাকি? সেই সাথে সাথে এই বেকারদের জন্য আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব। যে বিষয়ে পারদর্শী
সেই বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। যেমন আমাদের মা বোনদের মধ্যে বা অনেকে আছেন সুতার কাজ ভালো বা কি বলে সেলাইয়ের কাজ ভালো পারেন, সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বা আমার ভাইদের মধ্যে অনেকে হচ্ছে ধরেন কাঠের কাজ বা স্যানিটারি কাজ বা রাজমিস্ত্রির কাজ অনেকে ভালো করেন, সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে ভবিষ্যতে আপনাদের জীবিকা অনেক সচ্ছলতার সাথে নির্বাহ করতে পারেন বা অনেকে বিদেশে গেলেও যেন কাজটা ঠিক মতো করতে পারেন। আমি কি বোঝাতে পারলাম? এইগুলা বলতে পারবেন না সাধারণ ভোটারদের? এছাড়াও তাদেরকে বলবেন, আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন বেশিরভাগই আমরা কৃষক নাকি? কৃষকদের মূল সমস্যা হচ্ছে সারের নাকি, আর ন্যায্য মূল্য পাই না। আমরা কৃষকদের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা করব। সেই কৃষক কার্ডের মাধ্যমে আপনারা সার, বীজ বা কীটনাশক পেয়ে থাকবেন। আর আমরা যে আমাদের উৎপাদিত খাদ্যশস্যের ন্যায্য মূল্য যে পাই না, সেটার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। যেমন ধরুন সিজনের সময়, মৌসুমের সময় একটা পেঁয়াজের কেজি কত করে পড়ে? সিজনের সময় আমাদের পেঁয়াজের দাম কত থাকে? 20 টাকা। পেঁয়াজের কেজি হচ্ছে 30 টাকা 35 টাকা সিজনে, তাই তো? আর এটাই অফ সিজনে কত হয়? 100 টাকার আশেপাশে। তো আমরা সরকারি ভাবে সিজনে পেঁয়াজটা 35 টাকা বা 40 টাকায় আমরা কিনে নিব, যাতে কৃষকরা ন্যায্য মূল্য পায়। এবং অফ সিজনে যেটা 100 টাকা হয়, সেটা আমরা বিক্রি করব 42 টাকা বা 43 টাকা, মানে সংরক্ষণ করার টাকাটা রেখে আমরা সাধারণ ভোক্তাদের মাঝে বিক্রি করব। তাহলে কৃষকরাও ন্যায্য মূল্য পাবে, আবার আমরা যারা সাধারণ ভোক্তা আমরাও ন্যায্য দামে আমরা পণ্যটা কিনে খেতে পারবো। বোঝাতে পারবেন না এগুলো? আর আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে আমরা সবচেয়ে বেশি টাকা সঞ্চয় করি কি কারণে? হ্যাঁ, চিকিৎসার জন্য। কারণ আমরা জানি না আমরা কোন রোগে আক্রান্ত হব, আমাদের কত টাকা লাগবে, তাই না? সঠিক তো? আর তো আপনার মতো জোরে যদি কয়েকজন বলে ভালো। আমার কাছে তো মনে হচ্ছে বেশিরভাগে চিকিৎসা নিয়ে কোনো টেনশন নেই। আচ্ছা, আমরা আমাদের দেশের প্রত্যেকটা নাগরিকের জন্য একজন করে নির্দিষ্ট এমবিবিএস ডাক্তার থাকবে। সেই ডাক্তার আপনাকে দেখতে বাধ্য থাকবে। আপনি অসুস্থ হলে জানবেন আপনার কোন ডাক্তার আপনাকে দেখবে এবং সেই ডাক্তারের কাছে আপনি যাবেন। সেই ডাক্তার আপনাকে কোনো ফিস নিবে না। এবং সেই ডাক্তার যদি আপনার চিকিৎসা ঠিক মতো না করতে পারে, আপনার যদি বিশেষজ্ঞ ডাক্তারের প্রয়োজন হয়, তাহলে উনি সাজেস্ট করবে বা উনি রেফার করবে কোন বিশেষজ্ঞ ডাক্তার আপনার দরকার, এবং সেই বিশেষজ্ঞ ডাক্তারও আপনার কোনো ফিস নিবে না। খুশি না আপনারা কেউ নাকি? কারণ আমাদের ডাক্তারের কাছে গেলে আমাদের খুব আপ্যায়ন করে। কোন সময় বলে না যে আপনি সুস্থ হয়ে গেছেন চলে যান, তাই না? বলে যে 1 সপ্তাহ পরে আসেন, না হলে বলে 1 মাস পরে আসেন, সুস্থ হওয়ার পরে বলে যে 1 বছর পরে আসেন, নাকি বলে না? এবং প্রত্যেকটা ভিজিটেই টাকা আছে, এমনকি রিপোর্ট দেখানোর সময় টাকা নেই, নাকি? তাহলে এখন থেকে কি আর ডাক্তারের কাছে কোনো ফিস দেওয়া লাগবে? এই কথা কি সাধারণ মানুষকে বলতে পারবেন না? আরেকটি যে কারণে আমাদের সবচেয়ে বেশি টাকা ব্যয় হয়, সেটা হচ্ছে ওষুধপত্র কেনা, আর অপারেশন হলে অপারেশনের খরচ, আর ডায়াগনোসিস করার খরচ, নাকি? আমার মা বোনেরা বুঝতে পারছেন আমি কি বলছি? এখানেই তো সবচেয়ে বেশি টাকা খরচ হয়, নাকি? তো আমরা আমাদের নাগরিকদেরকে আমরা স্বাস্থ্য বীমার
ভিতরে নিয়ে আসবো। এই স্বাস্থ্য বীমার আওতায় আপনারা যারা হবেন তারা এই সব খরচগুলা আপনাদের যে মানি রিসিপ্টটা বা যেটা টাকার রসিদটা দিবে না, ওই রসিদটা সরকারি একটা অফিসে জমা দিলে আপনাদের অধিকাংশ টাকাই আপনারা ফেরত পাবেন। আমি কি বোঝাতে পারলাম? ধরেন আপনার অপারেশন করতে 10,000 টাকা খরচ হয়েছে, তো 10,000 টাকার যে মানি রিসিপ্ট আছে বা টাকার রসিদটা আপনি সরকারি একটা দপ্তরে জমা দিবেন, নির্দিষ্ট দপ্তরে। আপনি 10,000 টাকার 7 থেকে 8,000 বা অধিকাংশ টাকায় আপনি ফেরত পাবেন। এগুলো কি সাধারণ জনগণকে বোঝাতে পারবেন না? এছাড়াও গত কয়েকদিন আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন যে আমাদের প্রত্যেকটা মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদেরকে মাসিক সম্মানী প্রদান করা হবে। পারবেন তো এগুলো বলতে? আর এখানে যারা উপস্থিত আমার মা বোনেরা আছে বা অনেকে আছেন, আপনাদের এই গ্রামে আমি কিন্তু প্রায় প্রত্যেকটা বাড়িতে গিয়েছি না? বিশেষ করে এখানে মা বোনেরা বেশি বলতে পারবে। তো আমি যাওয়ার পরে কি সবার কি বলেছেন? একটু মন নরম হয়েছে? হ্যাঁ, আমি কিন্তু ভালো মানে প্রায় প্রত্যেকটা এখানে 100টা বাড়ির মধ্যে মনে হয় 70 থেকে 80টা বাড়িতে গিয়েছি। তো সবাই ভোট দিবে তো? আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার পিতা শহীদুল ইসলাম মাস্টারকে আপনারা অনেকে চেনেন, জানেন। এই এলাকার উন্নয়নে তিনি কাজ করে গেছেন, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দির, তাই না? বিদ্যুৎ থেকে শুরু করে গ্রামের প্রতিটা বাড়িতে বাড়িতে আমার পিতার সময় বিদ্যুৎ দেওয়া নাকি? এমন কোন গ্রাম নেই বা পাড়া নেই যেখানে আপনার বিদ্যুৎ দেয়নি। এমন কোন গ্রাম নেই যেখানে তার উন্নয়নের ছোঁয়া নেই। আমি তারই সন্তান হিসেবে কথা দিচ্ছি, আমার পিতা যেভাবে সুখে দুঃখে আপনাদের পাশে ছিল, আপনাদের উন্নয়নে কাজ করে গেছে, ঠিক আমার পিতার দেখানো পথেই আমার পিতার অসমাপ্ত কাজ আপনাদের সাথে নিয়ে সম্পন্ন করবো ইনশাআল্লাহ। সেই সাথে আপনাদেরকেও ওয়াদা করতে হবে, পারবেন তো? আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই কিন্তু আমার ধারণা মতে বিএনপির কর্মী বা সমর্থক নাকি? আপনারা যারা উপস্থিত হয়েছেন বা অনেক আমাদের বিএনপি কর্মী সমর্থক উপস্থিত হননি, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই সবার পরিবারটাকে আগে ঠিক করবেন। পরিবারের ভোটগুলো যেন আমাদের ধানের শীষের বাক্সে পড়ে সেটা নিশ্চয়তা দিবেন। পারবেন তো? ওয়াদা করলেন তো? হাত তুলে দেখান এবং হাত তুলে আরেকটা ওয়াদা করেন, আপনারা সবাই নিজেকে নিজে ক্যান্ডিডেট ভাববেন। আপনাদের ক্যান্ডিডেট মেহেদী হাসান রনি না, আপনাদের ক্যান্ডিডেট আপনারা নিজে। একজন ক্যান্ডিডেট হলে যা যা করা প্রয়োজন, যা যা করতে হবে, করলে ভোট পাবে, সেগুলো আপনি নিজে দয়া করে নিজ থেকে করবেন। কথা দিলেন তো? আর এখানকার নেতা বা কর্মীদের উদ্দেশ্যে আমি বলতে চাই, দয়া করে আমাদের দলের সুনাম ক্ষুণ্ণ হয় এমন কোন কাজ আপনারা করবেন না। যদি কেউ করেন তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, ঠিক আছে? কোন ধরনের কোন চাঁদাবাজি থেকে শুরু করে কোন অপকর্মের আমরা প্রশ্রয় দিব না। আমরা সাধারণ মানুষের জন্য রাজনীতি করি, সমাজের উন্নতির জন্য রাজনীতি করি, নিজের পকেটের উন্নতির জন্য না। যদি কেউ নিজের পকেটের উন্নতি করতে চান তাহলে অন্য দলে আসেন, এই দলে আপনার জন্য না। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে অনেক সনাতন ধর্মের অনুসারীরা আছেন না? আপনাদের দুঃখে কষ্টের কথা শুনলাম। বিশেষ করে আপনাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাউল কেন্দ্রিক সমস্যা, তাই কাকারা? বাউল কেন্দ্রিক মেন সমস্যা। আসলে এটা আমাদের সৃষ্ট সমস্যা না, এটা সরকারি ভাবে করা হয়েছে। তো আমি মেহেদী হাসান রনি আপনাদের কাছে ওয়াদা করছি, যদি আপনারা আমাকে সুযোগ দেন আপনাদের সেবা করার, আমি কথা দিলাম জাতীয় সংসদে এই বিষয়ে আমি আলোচনা করব এবং সরকার যেন সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়
আমি সেই চেষ্টা করবো। দরকার হলে আমাদের সাথে আরো অন্যান্য এলাকার সংসদ সদস্য যারা হবেন তাদের সাথে নিয়ে এই কাজটা সম্পাদন করব। এছাড়া সেই সাথে সাথে আরেকটি কথা বলি, আপনাদের বাউর কেন্দ্রিক আপনাদের সম্ভবত একটা সমিতি আছে না? যদি সেই সমিতি দায়িত্ব পায় তাহলে তো খুব একটা সমস্যা হওয়ার কথা না, নাকি? আপনাদের স্থানীয় যে সমিতিটা আছে, তো আমরা চেষ্টা করব, আমি যদি এখানে সুযোগ পাই আপনাদের সমিতি যেন আপনাদের বাউর পরিচালনা করার সুযোগ পাই, সেই চেষ্টা আমি করব ইনশাল্লাহ। ঠিক আছে কাকা? আর সম্মানিত উপস্থিতি, অনেক রাত হয়েছে, বেশি কিছু বলবো না, শুধু এতটুকুই বলবো, আপনারা ভোট করবেন তো ধানের শীষে? আপনারা দয়া করে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কমিটি করবেন, পারবেন না? প্রত্যেকটা বাড়ি বাড়ি যে ভোট যাবেন, যে যার পাড়া সে সেই পাড়ার দায়িত্ব নেবেন, পারবেন তো? সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।